কোনো এক গ্রীষ্মের সকালে ফ্রান্সের এক নারী রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ অদ্ভুতভাবে নাচতে শুরু করলেন। প্রথমে মানুষ ভেবেছিল এটি তার আজব কোনো খেয়াল বা পাগলামি, কিন্তু ধীরে ধীরে সেই নাচ ছড়িয়ে পড়ল গোটা শহরে। শত শত মানুষ দিনের পর দিন নাচতে লাগলো, কোনোভাবেই থামতে পারছে না তারা, যেন নরকের কোনো প্রেত এসে পাপেটের মতো নাচাচ্ছে তাদের। ক্লান্ত হয়ে লুটিয়ে পড়েও নেচে যাচ্ছে তারা, এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে। এটা কি কোনো রোগ, নাকি সেই নারীর নাচ থেকে জন্ম নেওয়া কোনো অভিশাপ? আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের। আর আমাদের আজকের ভিডিওর টপিক 1518 সালে ফ্রান্সে ঘটে যাওয়া এক অমীমাংসিত রহস্য, যা পরিণত হয়েছিল এক মহামারীতে, যাকে বিশ্ববাসী চেনে দ্য ডান্সিং প্লেগ নামে। চলুন তবে শুরু করা যাক। 1518 সাল, স্ট্রাসবার্গ, ফ্রান্স। জুলাই মাসের 14 তারিখ। গ্রীষ্মের এই তাপে রাস্তাঘাট জ্বলছে যেন। আর এই তপ্ত পরিবেশের মধ্যেই ফ্রাউ ট্রফিয়া নামে এক নারী হঠাৎ করেই তার আধা পাকা বাড়ি থেকে দূরে বের হয়ে আসে এবং জনসম্মুখে নাচতে শুরু করে। অনেকে ভাবলো সে বোধহয় পাগল হয়ে গেছে। আবার অনেকের ধারণা হলো এটা নিশ্চয়ই ঈশ্বরের প্রতি ভক্তিমূলক কোনো নাচ হবে হয়তো। কিছুক্ষণ পর মেয়েটির স্বামীও বাড়ি থেকে বেরিয়ে এলেন এবং তাকে থামতে বললেন বারবার, কিন্তু কে শোনে কার কথা। নাচ কিন্তু চলতেই থাকলো। ঘন্টার পর ঘন্টা তিনি নাচতে লাগলেন। একসময় দিনের আলো ফুরিয়ে গিয়ে রাত নেমে এলো এবং এইবার এই নারীটি ক্লান্তিতে কেঁপে উঠে পথের ওপর পড়ে গেলেন। ঐতিহাসিক তথ্য মতে তখনও তার কোমর দুলছিল। এভাবেই রাতটা কেটে যায়। পরদিন সকালে নতুন উদ্যমে তিনি আবারও উঠে পড়েন এবং খুবই বাজেভাবে তার ফুলে যাওয়া পা নিয়ে আবারও নাচতে শুরু করেন। ক্ষুধা তৃষ্ণার কোনো অনুভূতিই যেন তার নেই। এইভাবে এই দিনটিও কেটে যায়। তৃতীয় দিন খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটে। বেশ কিছু লোক এই নারীর নাচের প্রতি আকর্ষিত হয়ে পড়ে এবং এই যে লোকগুলো, এদের মধ্যে দোকানদার, ভ্রমণকারী, ভিক্ষুক, এমনকি পুরোহিত পর্যন্ত ছিল। কোনো এক বিশেষ কারণে তারাও নাচতে শুরু করে। জাস্ট কল্পনা করুন তো, একটা শহরের রাজপথের ওপর কয়েক ডজন লোক দিনের পর দিন নাওয়া খাওয়া ভুলে নিচেই যাচ্ছে। তাদের চোখে শূন্য দৃষ্টি, মুখে যন্ত্রণা, শরীর কাঁপছে কিন্তু থামতে পারছে না। তাদের চারিপাশে কৌতূহলী মানুষের ভিড়, কেউ হাসছে আবার কেউ বা ভয় পাচ্ছে। কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। নাচতে নাচতে অনেকেই অজ্ঞান হয়ে যেতে লাগলো, এমনকি হার্ট ফেলিয়ার ও স্ট্রোকে মৃত্যু পর্যন্ত ঘটতে লাগলো। শহরের নেতা, ধর্মীয় গুরু, এমনকি চিকিৎসকেরা পর্যন্ত হতবাক। এরই মধ্যে শহরে গুজব ছড়িয়ে পড়ল এটা নাকি সেন্ট ভিটাসের দেওয়া অভিশাপের কারণে হচ্ছে। কারণ এই ধরনের রোগ এর আগেও বেশ কবার ইউরোপে দেখা গিয়েছিল, তবে এবারকার মতো এতটা ব্যাপ্তি কখনোই ঘটেনি। কথিত আছে এই রোগে আক্রান্ত রোগীকে সেন্ট ভিটাসের মূর্তি স্পর্শ করানোর মাধ্যমেই একমাত্র এই রোগ থেকে নিরাময় করা সম্ভব। এখানে জেনে রাখা দরকার, সেন্ট ভিটাস ছিলেন খ্রিস্ট ধর্মের প্রথম দিককার একজন শহীদ। তিনি নাকি বেশ অল্প বয়সেই অনেকগুলো অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেছিলেন, যার মধ্যে রোগ নিরাময় এবং ডেমনিক পজেশন নিরাময় অন্যতম। শোনা যায় রোমান সম্রাট ডায়োক্লেশিয়ানের মানসিক রোগে আক্রান্ত পুত্রকেও নাকি তিনি নিরাময় করেছিলেন। কিন্তু এই সম্রাটই তার উপর নানান অত্যাচার করেন ও শেষে মৃত্যুদণ্ড দেন। মানুষের মুখে মুখে প্রচলিত কিছু কল্পকাহিনীর মাধ্যমে একসময় ডান্সিং ম্যানিয়ার মতো রোগের সাথে সেন্ট ভিটাসের নাম জুড়ে যায়। আমাদের চ্যানেলে আপনি যদি তাকে নিয়ে কোনো ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো ফ্রান্সের স্ট্রাসবার্গে এই ডান্সিং প্লেগ যার মাধ্যমে শুরু হয়েছিল, সেই ফ্রাউ ট্রফিয়া নামক নারীকে প্রশাসনের আদেশে 30 মাইল দূরের স্যাভর্নে সেন্ট ভিটাসের মূর্তির সামনে পাঠিয়ে দেওয়া হয় এবং আশ্চর্যজনকভাবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ততদিনে
স্ট্রাসবার্গের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। স্থানীয় চিকিৎসকদের ধারণা মতে রোগীদের রক্ত গরম হয়ে যাওয়ার কারণেই নাকি এই রোগের সৃষ্টি, এবং প্রাচীন পদ্ধতি অনুসারে তাদেরকে আরও ভালোভাবে নাচতে দিলেই বিষে বিষক্ষয় হয়ে নাকি রোগের প্রাদুর্ভাব কমে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে, এটাই তাদের ধারণা ছিল। ১৬ শতকের আর্কিটেক্ট ড্যানিয়েল স্পেকলিনের লেখায় এই ঘটনাটার একটা বর্ণনা পাওয়া যায়। তার ভাষ্য মতে প্রশাসক মারফত কাঠমিস্ত্রি ও চর্মকারদের নির্দেশ পাঠানো হয় তাদের শহরের গিল্ড হলগুলো যেন সাময়িক সময়ের জন্য মঞ্চে রূপান্তরিত করা হয়। এমনকি স্থানীয় বাজারগুলোতেও মঞ্চ স্থাপন করা হয়েছিল। তারপর নাচতে থাকা মানুষদেরকে ধরে ধরে সেই মঞ্চে উঠিয়ে দেওয়া হয়। তাদের উৎসাহ দেওয়ার জন্য সুস্থ বাদ্যযন্ত্র শিল্পী এবং নর্তকীদেরকে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষের ধারণা ছিল এমন পরিবেশে নাচতে নাচতে একসময় দূষিত রক্ত বেরিয়ে যাওয়ার মাধ্যমে রোগী সুস্থ হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর ফলাফল হলো ভয়াবহ ও সম্পূর্ণ বিপরীত। নাচতে নাচতে রোগীদের পা ফেটে রক্ত তো বেরুতে লাগলো ঠিকই, কিন্তু সুস্থ হওয়া তো দূরের কথা, বরং তারা যেন আরো উন্মাদ হয়ে গেল। ঠিক এমন সময় ফ্রাউ ট্রফিয়ার সেন্ট ভিটাসের মূর্তির সামনে যে সুস্থ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ল। রাজার নির্দেশে একে একে সকল নাচতে থাকা জীবিত রোগীকে পরবর্তীতে স্যাভর্নে ওই মূর্তির সামনে পাঠিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার কি জানেন? সেই মূর্তি স্পর্শ করার পর কিন্তু তারাও একে একে সুস্থ হয়ে যায়। এই পুরো ব্যাপারটা কি তবে কোনো রোগ নয়? অতি প্রাকৃতিক কোনো সত্তাই কি এর মূল কারণ? চলুন ইতিহাসের পাতা উল্টে জেনে আসা যাক বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক কি মতবাদ প্রচলিত আছে এই ঘটনার ব্যাপারে। চিকিৎসক ও রসায়নবিদ প্যারাসেলসাস এই মহামারীর ৮ বছর পর স্ট্রাসবার্গে আসেন এবং এই ঘটনা নিয়ে গবেষণা করেন। কিন্তু তার গবেষণার ফলাফল একটু অদ্ভুতই বটে। তার লেখা ওপাস প্যারামিরাম গ্রন্থে তিনি বলেন, এই ঘটনার সূত্রপাত যার হাত দিয়ে হয়েছিল, অর্থাৎ ফ্রাউ ট্রফিয়া নামক সেই নারী, তিনি নাকি তার স্বামীকে বিব্রত করার জন্যই এই নাচ শুরু করেছিলেন, যা পরবর্তীতে অন্যান্য নারীদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং পর্যায়ক্রমে এটি এক মানসিক ব্যাধিতে পরিণত হয়। তিনি এই নৃত্য উন্মাদনাকে কোরিয়া লাস্কিভা, কোরিয়া ইমাজিনাটিভা এবং কোরিয়া ন্যাচারালিস এই ৩ রূপে শ্রেণীবদ্ধ করেছিলেন। অবশ্য তিনি নাকি শোনা যায় প্রচণ্ড রকম নারীবিদ্বেষী একজন ব্যক্তি ছিলেন। তাই এরকম অদ্ভুত ব্যাখ্যা তার তরফ থেকে হয়তো আশাই করা যায়। তবে হ্যাঁ, এটা যে একটা মানসিক ব্যাধি সেই ব্যাপারে ধারণা দেওয়ার জন্য তাকে অবশ্যই ক্রেডিট দিতেই হবে। তবে কয়েকজন আধুনিক ইতিহাসবিদ যুক্তি দিয়েছেন এই রোগটা ছড়িয়েছে আসলে রাই নামক এক ধরনের ফসলে জন্মানো আর্কট নামক ছত্রাকের মাধ্যমে, যা খিঁচুনি, অস্বাভাবিক চালচলন, হ্যালুসিনেশন ইত্যাদি তৈরি করতে পারে। তবে লেখক জন ওয়ালার এই যুক্তিকে খণ্ডন করেছেন। তিনি তার লেখা বই আ টাইম টু ডান্স, আ টাইম টু ডাই, দ্য এক্সট্রাঅর্ডিনারি স্টোরি অফ দ্য ডান্সিং প্লেগ অফ 1518 এ বলেছেন, এই পুরো ঘটনাটির জন্য দায়ী মূলত ম্যাস হিস্টেরিয়া। তৎকালীন সময়ে স্ট্রাসবার্গের মানুষ চরম দারিদ্র্য, দুর্ভিক্ষ, রোগ আর অন্ধবিশ্বাসে জর্জরিত ছিল। তার উপর তাদেরকে ক্যাথলিক চার্চের কঠোর নিয়ম মেনে জীবনযাপন করতে হতো। ১৩৭৪ সাল থেকে ১৫১৮ সাল পর্যন্ত আশেপাশের অঞ্চলগুলোতে বেশ অল্প পরিসরে এই মানসিক রোগটি যখন ছড়িয়ে পড়ে, তখন সেন্ট ভিটাসের অভিশাপের ভয় তাদেরকে বেশ শক্তভাবে আঁকড়ে ধরেছিল, যার ফলশ্রুতিতে এই রোগ তাদের অঞ্চলে মহামারীর আকারে ছড়িয়ে পড়ে। এতে ঠিক কতজন মানুষ মারা গিয়েছিল তার হিসেব পাওয়া যায়নি। তবে ঐতিহাসিক তথ্য মতে এমনও নাকি দিন গেছে যখন দিনে গড়ে ১৫ জন মানুষ পর্যন্ত মারা গেছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২ মাসেরও বেশি স্থায়ী এই মহামারীতে তবে কতজন মানুষ মারা যেতে পারে সেই হিসেব আপনার উপরেই ছেড়ে দিলাম। আর আপনার কি ধারণা, কি কারণ হতে পারে এই মহামারীর? কিন্তু আজ এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর,
অপার্থিব প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।